আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি প্রতিমাসী রাজনৈতিক সংবাদ নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ওসমান হাদিকে গুলি করে হত্যা করার পর বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ক্রিয়েট হয় এবং দুর্বৃত্তরা এই ওসমান হাদির ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে থাকে। তার মধ্যে প্রথম আলো ডেইলি স্টার হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও 9 জনকে গ্রেপ্তার করেছে অলরেডি। সুপ্রিয় দর্শক, প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও 9 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ নিয়ে মোট 28 জনকে গ্রেপ্তার করা হলো। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি তালিবুর রহমান আজ মঙ্গলবার বেলা 11:15টার দিকে গ্রেপ্তারের বিষয়টি জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর আব্দুর রহমান, তার আনুমানিক বয়স 30, রংপুরের মোহাম্মদ জান্নাতুল নাইম, তার বয়স 21, চাঁদপুরের মোহাম্মদ ফয়সাল আহমেদ, তার বয়স 24, শরীয়তপুরের কারি মোয়াজ বিন আব্দুল রহমান, তার বয়স 33, নোয়াখালীর জুবায়ের হোসেন, তার বয়স 21, ময়মনসিংহের মোহাম্মদ আলমাস আলী, তার বয়স 29, ঢাকার জুলফিকার আলী সৌরভ, তার বয়স 22, ভোলার নিয়াজ মাহমুদ ফারহান ও রাজশাহী মোহাম্মদ মঈনুল ইসলাম, তার বয়স 22। সুপ্রিয় দর্শক, দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হিসেবে গতকাল সোমবার পর্যন্ত 31 জনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে 19 জনকে গতকাল গ্রেপ্তার করার কথা পুলিশ জানায়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 13 জন লুটপাট এবং 4 জন হামলার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ। বাকিদের বিষয় কিছু জানানো হয়নি। আজ আরও 9 জনকে গ্রেপ্তারের কথা জানানো হলো। গত বৃহস্পতিবার রাতে একদল লোক সংগঠিতভাবে সন্ত্রাসী হামলা চালায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়। দীর্ঘ সময় ধরে এই হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দেয় তারা। ওই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদিসি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। তবে এই হামলা আসলে কেন চালানো হয়েছিল সে সম্পর্কে আপনারা অবশ্যই বিস্তারিত দেখবেন, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, গত রোববার রাতে প্রথম আলো এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করেছে। সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ চেষ্টা সহ দ্বন্দ্ববিধি বিভিন্ন ধারায় মামলাটি করা হয়। মামলার অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয় এবং এই হামলা করা হয়। সুপ্রিয় দর্শক, তবে আক্রান্ত প্রথম আলো ছবিতে হামলাকারী মুখ স্পষ্ট বোঝা গেছে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার 2025 রাতে পরিকল্পিত সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হয় দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার। সেই রাতে সন্ত্রাসীরা রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। প্রথম আলোর কার্যালয়ে যখন ধাউ ধাউ করে জ্বলছিল তখন ভবনটির সামনে তখন উল্লাস করেছিল হামলাকারীরা। রাত 12:15 থেকে 1:30 পর্যন্ত চলে এই তাণ্ডব। ছবিতে হামলাকারীদের চেহারা স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে। ছবিগুলো তুলছেন প্রথম আলোর আলোকচিত্ররা। সন্ত্রাসী হামলার পর প্রথম আলো ভবনের দোতলা ও 3 তলায় ভাঙচুর লুটপাট হয়। হামলায় অংশ নেওয়া এক সন্ত্রাসী কুড়াল হাতে উল্লাস প্রকাশ। মব সৃষ্টি করে প্রথম আলোর কার্যালয়ে শটারে ভাঙচুর শুরু করে সন্ত্রাসীরা। লুটপাট আরেকটি দল অন্যদিকে ভেতরে আসতে হাঁক ডাক ভবনের দ্বিতীয় তলায়। ভবন থেকে মূল্যবান ফাইল, কাগজ, আসবাব, ইলেকট্রনিক যন্ত্রপাতি, সিসিটিভি ক্যামেরা জড়ো করে তাতে আগুন দেয় সন্ত্রাসীরা। দফায় দফায় চলে লুটপাট ভাঙচুরে যোগ দেওয়া একটি দল মূল্যবান ফাইল আগুন ছুড়ে মারছে সন্ত্রাসীরা। জ্বলছে ফাইলগুলো ও আসবাব। ভবনের দোতলায় ভাঙচুর, লুটপাট, নিচে জটলা করে উল্লাস করা হয়। আপনারা জানেন যে আসলে এই হামলাগুলো কেন চালানো হচ্ছিল সে প্রসঙ্গে আমরা কিছুটা আসি।
তবে সঙ্গে থাকবেন। দেখেন, আপনারা জানেন যে ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করেছে, কিন্তু প্রায় তারা এই প্রথম আলো ও ডেইলি স্টার তারা উল্টাপাল্টাভাবে মানে সংবাদ প্রচার করতেছে। অর্থাৎ এই কারণে জনতারা এবং আরও অনেকে মনে করছেন যে এই প্রথম আলো ও ডেইলি স্টার নাকি পতিত সরকারের মানে তাদেরকে সাপোর্ট দেয়, এবং এই প্রথম আলো পত্রিকা থেকে নাকি অনেক আওয়ামী লীগের জন্য অনেক সহযোগিতা, তারপর এখান থেকে নাকি মানুষকে গুম করা, খুন করা, যে মানে বিভিন্ন কন্ট্রোভার্সি এখানে প্রকাশ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা শুনেছি যে এরা নাকি আসলে এই যে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য বহু সহযোগিতা করেছে। আসলে সত্য না মিথ্যা সেটা আমরা হয়তো বা বলতে পারি না, এটা জানে তারা। তবে আমার মতে যদি কোনো ব্যক্তি দোষ করে থাকে অবশ্যই তাকে সাজা আছে, আইন আছে, তার জন্য সব কিছু আছে, কিন্তু আইনকে হাতে নিয়ে তারপরে এসব অসামাজিক কার্যকলাপ আসলে করা উচিত না বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? তবে যে যেই কাজ করবে সেই কর্মের ফল কিন্তু তাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, তবে তারা যদি অন্যায় করে থাকে তার জন্য ছিল যে মনে করেন আইন ছিল, আদালত ছিল, এটাই স্বাভাবিক। তবে প্রথম আলো ডেইলি স্টারের হামলার ঘটনায় সারা পৃথিবীতে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলছেন পিপি ফারুক। দেখি তিনি কি বলেছেন, সঙ্গে থাকুন। প্রথম আলো ডেইলি স্টারের হামলার ঘটনায় সারা পৃথিবীতে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে আদালতে জানিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী পিপি ওমর ফারুকি। সোমবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি তিনি একথা বলেন। এটা ঘটনা, এটা কিন্তু সত্য কথাই। কারণ দেখেন, একটা মিডিয়া একটা দেশের বিবেক, একটা দেশের মনে করেন শক্তিশালী ভূমিকা পালন করে। অর্থাৎ সরকারের দিক থেকে বলেন বা সরকারের মাঝে মাঝে কিন্তু সরকারের বিরুদ্ধেও কিন্তু তারা কথাবার্তা লেখেন। এটা স্বাধীনভাবে আর কি লিখতে গেলে এরকম আর হয়, কিন্তু তাই বলে কোনো দলের হয়, অর্থাৎ কোনো মিডিয়া কোনো দলের হওয়া উচিত না বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন। আসলে এই মিডিয়াগুলো থাকা উচিত একদম স্বাধীন, এবং রাজনীতিবিদ কোনো রাজনৈতিক দলের সাথে এদের যোগ দেওয়া উচিত না, মেশা উচিত না বলে আমি মনে করি। তারা যে কোনো সরকারে আসুক তার বিরুদ্ধে কথা বলা উচিত যদি অন্যায় করে থাকে, এবং ন্যায় করলে যদি করে থাকে সেটাও তাদের নামে সুনাম লেখা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? দেখেন, প্রথম আলোর কার্যালয়ে সন্ত্রাসীরা হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার 15 আসামিকে একদিনে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসামিদের জামিনের বিরোধিতা করে শুনানি এক পর্যায়ে ওমর ফারুকি এ কথা বলেন। এদিকে শুনানিতে ওমর ফারুকি বলেন, প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলাদেশের সবচেয়ে প্রচলিত ও গ্রহণযোগ্য পত্রিকা। এ পত্রিকা দুটির প্রচার সংখ্যা সবচেয়ে বেশি। বিদেশিরা ডেইলি স্টার পত্রিকা পড়ে বাংলাদেশ খোঁজখবর রাখেন। সাংবাদিকদের হুমকি দেওয়া, জানমালের ক্ষতি করা, দুটো পত্রিকায় আগুন লাগিয়ে দেওয়া এবং লুটপাট করায় বাংলাদেশ মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সারা পৃথিবীতেও সুনাম ক্ষুণ্ণ হয়েছে। শরীফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে আসামিরা এ হামলা করেছে। হামলার ঘটনা দেখে আসামিদের কেউ সেটা অনলাইন প্রচার করে, আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হামলা করার জন্য একদল উস্কানি দিচ্ছে। সরকারি এই কৌশলী আরও বলেন, বিভিন্ন ফেসবুক পেজের লাইভ ও ধারণকৃত মিডিয়া ভিডিও ফুটেজ গ্রেপ্তার ব্যক্তিদের ঘটনাস্থলে দেখা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা সেই ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করেন। মামলার ধারাগুলো জামিন অযোগ্য। তদন্তের সাথে আসামিদের জেল হাজতে আটক রাখা প্রয়োজন। এর আগে আদালতে শুনানির সময় 15 জনের মধ্যে 12 জন আসামির আইনজীবী তাদের জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানি শেষে সাংবাদিকরা পিপির কাছে জানতে চান এই ঘটনার পেছনে বিদেশে বসে উস্কানিদাতাদের আইনের আওতায় আনার কোনো ব্যবস্থা দেওয়া হবে কিনা। জবাবে তিনি বলেন, এটা মামলার প্রাথমিক পর্যায়ে। এ পর্যায়ে তাদের 15 জন গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের এটার সঙ্গে আর কারা জড়িত আছে সেটা বেরিয়ে আসবে। কিভাবে ঘটনা ঘটলো সেটা জানতে পারবেন। আসামিদের গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও তদন্ত কর্মকর্তার কাজ করে যাচ্ছেন।
মামলার বিদেশে বসে উস্কানিদাতাদের এখনও কেন আসামি করা হয়নি? সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে ওমর ফারুক ফারুকী বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মাধ্যমে অন্য আসামিদের খুঁজে পাওয়া যাবে। এ মামলার সঙ্গে জড়িত হলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন? মানে তারা ইন্ডিকেট করে বলছে হয়তো বা পিনাকি দাদা ও ইলিয়াস হোসেনের কথা তারা বলছে। তবে এই হামলায় যারা করেছে তারা কিন্তু খুব সাধারণ, এবং আপনারা বলতে পারেন যে এই হামলাটা করেছে ওসমান হাদিকে গুলি করে হত্যা করার পর সারা বাংলাদেশে একটা মানে মানুষের ভিতরে একটা রাগ, দুঃখ, গোসা এসেছে। তারপর কিন্তু এই হামলা করেছে। কেন করেছে তারও কিছু কারণ আপনাদের বুঝে। দেখেন, এই পত্রিকাগুলো সবসময় আওয়ামী লীগের পক্ষে কথা বলতো। এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের কথা বলে আমরা যেটুকু শুনতে পাই পেপার পত্রিকায়, আরও বিভিন্ন ওই যে ইলিয়াস হোসেনের মাধ্যমে বা ওই পিনাকি দাদার মাধ্যমে আমরা কিন্তু শুনতে পাই যে তিনি তো প্রথম আলোকে বলেন যে পন্দের আলো, এরকমের মানে আমরা শুনেছি। আমরা আমাদের বাংলাদেশিরা কিন্তু অনেক লোক তাদের ফ্যান ফলোয়ার আছে পিনাকি দাদার এবং আপনার ওই যে ইলিয়াস হোসেনের, আপনারা জানেন। এবং তারা কিন্তু বারবারই এই ডেইলি স্টার এবং এই প্রথম আলোর বিরুদ্ধে কথা বলছেন, লেখছেন, এবং জনগণও কিন্তু তাদের বিরুদ্ধে ঘৃণা জমিয়ে গেছে ওসমান হাদিকে হত্যা করার পর। এবং এই বাংলাদেশে এখন বর্তমানে যে একটা পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা, এইগুলো যদি সঠিকভাবে প্রথম আলো এবং ডেইলি স্টার তুলে না ধরে, তাহলে আবার হয়তোবা একটা ভয়ঙ্কর পরিস্থিতি ক্রিয়েট হতে পারে বলে জনগণের মনে এই আশা ব্যক্ত করছেন অনেক বিশ্বলোক বা জ্ঞানী গুণীরা। বলছেন যে তারা সঠিকভাবে, অর্থাৎ কোনো সরকারের হয়ে তারা যাতে কাজ না করে, তারা স্বাধীনভাবে তাদের লেখালেখি করে, অর্থাৎ সংবাদ প্রচার করে, এটাই তাদের দাবি। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন এই ডেইলি স্টার এবং প্রথম আলো সম্পর্কে? অবশ্যই আপনারা কমেন্টে জানান। এবং এই আসামিদের যে ধরা হয়েছে তাদের কি বিচার হতে পারে বলে আপনারা মনে করেন? সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। তবে কথায় আছে যে আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না। দেখেন, যদি মনে করেন কোনো ব্যক্তি আইনের বিরুদ্ধে চলে গেছে বা আপনার ভালো লাগছে না, তার বিরুদ্ধে তাকে আইনের হাতে তুলে দেওয়াই সবচেয়ে বেটার হবে। তার বিরুদ্ধে একটা যদি মনে করেন করে আইনের মাধ্যমে একটা কেস করতো, তাহলে হয়তো বা এতটা সমস্যা হতো না। যেহেতু একটা সংবাদপত্র একটা দেশের বিবেক এবং জাতির বিবেক বলে আমরা মনে করি। অতএব ভাঙচুর করা উচিত হয়েছে কিনা হয়েছে সেটা হয়তো বা জনগণই ভালো জানে যারা ভাঙছে। তবে আমার মতে এই ডেইলি স্টার বা প্রথম আলো কোনো রাজনৈতিক দলের মানে এজেন্ডা হিসাবে কাজ করা উচিত না বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তবে আরএস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।